আজকে শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডের 3 নম্বর ভিডিও, যেখানে আমরা এখানে এর থিম নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে 4 নম্বর ভিডিও ছাড়বো, যেখানে এই সনেটের স্টাইল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে দুটো ভিডিওর মধ্যে মোটামুটি শেক্সপিয়ার কে ছিলেন, শেক্সপিয়ারের আইডেন্টিটি বা সনেট কী জিনিস, সনেটের উৎপত্তি কোথা থেকে হয়, পেট্রার্ক অ্যান্ড সনেট, শেক্সপিয়ার সনেটের মধ্যে পার্থক্য কী কী ছিল, তো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি যারা ভিডিওগুলো দেখেছো তারা মোটামুটি একটু আইডিয়া গ্যাদার করতে পেরেছো। তো যাই হোক, তো থিমে চলে যাওয়ার আগে আরেকবার একটু মনে করিয়ে দিই যে সনেটের প্রধান যে থিম সেটা হচ্ছে এখানে লাভকে বা ভালোবাসাকে আইডিয়ালাইজ করা হয়। ঠিক আছে, মানে প্রেম বা প্রেমের যে বস্তু সেটিকে এখানে হাইলাইট করা হয় এবং তার পজিটিভ সাইড, ঠিক আছে, মানে কোন দিক থেকে সেই ভালোবাসা শ্রেষ্ঠ সেই জিনিসগুলোকে দেখানো হয়। এবং আরেকটা জিনিস এই সনেটে বা পেট্রার্ক অ্যান্ড সনেটে যেটা দেখানো হয় সেটা হচ্ছে ভালোবাসা এবং সময়ের সঙ্গে একটা দ্বন্দ্ব, যেটাকে পরবর্তীকালে একটা বিখ্যাত নাম দেওয়া হয়েছিল টাইম ভার্সেস লাভ থিম। মানে হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিস সেটা ধ্বংস হয়ে যায় সময়ের জন্য। সময় এমন একটা ব্রহ্মাস্ত্র যেটা দিয়ে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস ধ্বংস হয়ে যায়, কেউ তার হাত থেকে নিস্তার পায় না। এই থিমটা মোটামুটি অনেক লেখকের লেখাতে দেখা যায় এবং শেক্সপিয়ারের সনেট সিকুয়েন্সের মধ্যেও আমরা এই বিষয়টিকে পাবো। এমনকি আমাদের বর্তমান সনেট শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাও একটা বিখ্যাত টাইম ভার্সেস লাভ থিমের উপরে লেখা সনেট। ঠিক আছে, তো এবার আর আলোচনা না বাড়িয়ে একদম লাইন বাই লাইন আমরা সনেটটা দেখবো, এর মধ্যে কী কী বলা হয়েছে এবং আরও কী কী নতুন জিনিস এর মধ্যে বের হয়ে আসে। ঠিক আছে, প্রথম লাইন যেটা, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, কোশ্চেন মার্ক আছে। তো এইবার এই যে কোশ্চেনটা, প্রথমে যে কোশ্চেনটা আমি বইটা হাতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমরা বইটা হাতে নিয়ে নিবে, তাহলে লাইন বাই লাইন ম্যাচ করে পড়াতে সুবিধা হবে। এই প্রথম যে লাইন, এটার মধ্যে কোশ্চেন মার্ক দেওয়া আছে, কিন্তু এখানে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে কবি তার বন্ধুকে কি প্রশ্নটা করলেন, কবি কি বন্ধুর কাছে প্রশ্নটা রাখলেন। মানে আমি যদি কারো প্রশংসা করি, প্রশংসা করতে গিয়ে আমি যদি কাউকে কোনো সুন্দর জিনিসের সঙ্গে তার মানে সামঞ্জস্য খুঁজে বের করি, ঠিক আছে, যেরকম ধরে নাও, অত মানে জটিলভাবে না বলে খুব সিম্পলিভাবে বলি, যে ধরো একটা বাচ্চা বা একটা সুন্দর জিনিস, তাকে আমি গোলাপ ফুলের সঙ্গে তুলনা করব, কারণ সে সুন্দর, গোলাপের মতো সে সুন্দর, গোলাপের মতো সে ইনোসেন্ট। তো আমি কি তাকে গিয়ে বলবো যে আমি তোমাকে গোলাপের সঙ্গে প্রশংসা করব? কখনোই সেরকমভাবে আমরা প্রশ্ন করব না তাকে, ঠিক আছে, কারণ আমরা জানি যে সে প্রশংসার যোগ্য, তাই তাকে প্রশংসা করা হচ্ছে। সুতরাং কবি কেন এখানে তার বন্ধুকে এই প্রশ্নটা করলেন? তো এইবার কেন করলেন সেই টপিকে যাওয়ার আগে আমি এখানে একটা ওয়ার্ড দি, এই ওয়ার্ডটার উপরে একটু তোমাদের নজর আকর্ষণ করতে চাই। যেহেতু সনেটটা প্রায় 400 বছর আগে লেখা হয়েছিল, তো সেই সময় অনেক ওয়ার্ড ছিল যেগুলো আস্তে আস্তে এখন বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যে ইউ ওয়ার্ডটা, যেটা আমাদের ইউ প্রোনাউন বর্তমান ইংরেজিতে, এই ইউ প্রোনাউনটা একসময় দি ছিল, ঠিক আছে, যেটাকে বলা হতো এখানে। তাহলে আমি যদি চলতি ইংরেজিতে বলি তাহলে এটা হবে শ্যাল আই কম্পেয়ার ইউ, আমি কি তোমাকে। এইবার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কবি এখানে তার বন্ধুকে তুলনা করছেন কার সঙ্গে সেটা দেখে নেওয়া দরকার, সামার্স ডে। তাহলে এই যে সামার্স ডে, এখানে বলা হয়েছে আ সামার্স ডে, একটি গরমের দিন। তাহলে কবি কি বলতে আছেন? কবি কি গরমের ঋতুর মধ্যে যত দিন থাকে তার মধ্যে একটি দিনকে তিনি বাছাই করে নিয়েছেন, নাকি এই একটি গরমের দিনকে তিনি গোটা সামার সিজনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধরতে যাচ্ছেন? মানে হচ্ছে সহজ ভাষায় যে তিনি কি গরম ঋতুর মধ্য থেকে শুধু একটি দিনকে বাছাই করেছেন, নাকি একটি গরমের দিন বলার মধ্য দিয়ে তিনি গোটা সামার ঋতুটাকে বোঝাচ্ছেন? তো এইবার এই কবিতার মধ্যে এবং ইংরেজির অনেক জায়গাতে দেখা যায় যে লেখকরা তারা সামার সিজনটাকে খুব পছন্দ করেন এবং অনেক জায়গায় এই সামার ঋতুটাকে ইমাজিরি, ঠিক আছে, ইমাজিরি হিসেবে নেওয়া হয়েছে। ইমাজিরি কি সেটা পরে আলোচনা করছি।
মানে হচ্ছে কবিতার মধ্য দিয়ে যখন কবিরা কোনো কিছু বলতে চান, তো তারা সেটাকে বোঝানোর জন্য তারা তুলনা করেন, একটা জিনিসের সঙ্গে একটা জিনিসের তুলনা করেন। যেরকম এই কবিতাটা দাঁড়িয়ে আছে শেক্সপিয়ারের বন্ধুর সঙ্গে সামার ডের তুলনার মধ্যে। এই তুলনাকে বলা হয় ইমাজিরি, ঠিক আছে? তার মানে ইমাজিরি বলতে আমরা বুঝি একটি জিনিসের সঙ্গে আরেকটি জিনিসের তুলনা। তো এইবার কবি তাহলে কার সঙ্গে, তার বন্ধুর সঙ্গে কার তুলনা করছেন? তিনি তার বন্ধুর সঙ্গে তুলনা করছেন সামার ঋতুটাকে, ঠিক আছে? কারণ হচ্ছে মোটামুটি যদি আমি ধরে নিই যে গরমকালের প্রত্যেকটা দিনই মোটামুটি একই রকম হয়, মানে একই সামারের যা বৈশিষ্ট্য তার প্রত্যেকটা দিনের মধ্যে একই বৈশিষ্ট্যই থাকবে। তো সেই জন্য আমরা এখানে সামার্স ডে বলতে আমরা গোটা সামার ঋতুটাকেই ধরে নিচ্ছি, ঠিক আছে? এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সামার্স ডে কেন, কবি কেন সামার্স ডেকে বাছাই করলেন? গরমকালে কি হয়? গরমকালে আমাদের গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ে, ঠিক আছে? ফ্যান না চালালে আমরা গরমে টিকতে পারি না। তাহলে এমন কি আছে এই ঋতুটার মধ্যে যে কবি সামার ডেকে বাছাই করে নিলেন? তিনি তো অন্য শরৎকাল এত সুন্দর একটা সিজন, হ্যাঁ, তিনি শরৎকালের সঙ্গে তুলনা করছেন না, কেন সামার ডেকে তিনি বাছাই করলেন? উত্তরটা কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে ইংল্যান্ডে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর মতোই বছরে শীতের দাপটটাই বেশি থাকে, ঠিক আছে? শীতকালে দাপটটাই বেশি। তো সেই সমস্ত কারণে সেখানে গরম ঋতুটাকে সবাই পছন্দ করেন। দ্বিতীয়ত আমাদের এখানে যেরকম গরমকালে ধরো কালবৈশাখী ঝড় হয়, মানে ঝড় বৃষ্টি এইসব জড়িয়ে আছে, প্রচণ্ড গরম, এইসব জিনিসগুলো সামার ডের সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু ইংল্যান্ডের ওখানে হচ্ছে শরৎকালে ওয়েস্ট উইন্ড বলে একটা ঝড় হয়, ঠিক আছে? ওয়েস্ট উইন্ড, যেটা ওয়েস্ট সাইড থেকে ইস্টের দিকে প্রবাহিত হয়। তো এইবার সেই কারণে ইংল্যান্ডের লেখকরা তারা সামার ডেটাকে প্রেফার করেন শরৎকালের তুলনায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে সামারে আমরা শুধু গরমটাই দেখি, কিন্তু সামার ঋতু কিন্তু প্রকৃতির মধ্যে এমন একটা ঋতু যেই সময় প্রকৃতি ফুলে ফলে ভরে ওঠে। মানে এই ঋতুটা হচ্ছে প্রাচুর্যতার একটা সময়, প্রকৃতি সুন্দর হয়ে ওঠে বিভিন্ন জিনিসের মাধ্যমে, ঠিক আছে? তো এই ঋতুটাকে সেই কারণে লেখকরা খুব প্রেফার করতেন, এবং এই কবিতাতেও আমরা সামার সিজনের অনেক বৈশিষ্ট্য দেখব যেগুলো কিন্তু কবি হাইলাইট করেছেন এবং যেগুলো সামার ঋতুর একটা প্লাস পয়েন্টও ধরা যেতে পারে। এইবার চলে আসি প্রথম প্রশ্নে, যে এই লাইনটা, সনেটের প্রথম লাইনটা কবি কি তার বন্ধুকে প্রশ্ন করেছেন, নাকি তিনি এখানে অন্য কিছু বলতে যাচ্ছেন? তো এই ধরনের লাইনকে, যেটা কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে অথচ এর আড়ালে লুকিয়ে আছে একটা উত্তর, এদেরকে বলা হয় রিটোরিক্যাল কোশ্চেন, ঠিক আছে? বা কোশ্চেন উইথ ইমপ্লাইড অ্যান্সার। এটা অনেক সময় মাল্টিপল কোশ্চেনে আসে যে এই সনেটের প্রথম লাইনটা কি কোশ্চেন নাকি এর মধ্যে কোনো উত্তর লুকিয়ে আছে। তো হ্যাঁ, এর মধ্যে উত্তর লুকিয়ে আছে, এবং সেই উত্তরটা কি? কবি বলছেন যে না, নো, আই শ্যাল নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অথবা আই কান্ট কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তার মানে লেখক তার বন্ধুকে প্রশ্ন করছেন না, প্রশ্নের মাধ্যমে কবি আমাদেরকে বলতে যাচ্ছেন যে তার বন্ধু এতই শ্রেষ্ঠ যে তার বন্ধুকে তুলনা করা যায় না, ঠিক আছে? তাহলে এটা প্রথম, এই ডাউটটা মন থেকে দূর হয়ে গেল যে এটা প্রশ্ন চিহ্ন থাকলেও এটা প্রশ্ন না, এটা হচ্ছে এক ধরনের রেটোরিক্যাল কোশ্চেন যার আড়ালে লুকিয়ে আছে একটা উত্তর। 2 নম্বর লাইন, দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে এই দাওটা হচ্ছে ওই দিয়ের মতোই ইউ, ঠিক আছে? ইউ এর সাবজেক্ট ফর্ম ইউ, মানে তুমি। আর্ট হচ্ছে আর, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তো এবার এখানে কবি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছেন। কবির বন্ধুত্বকে বা কবির বন্ধু ধরে নিচ্ছি তিনি হেনরি রিও থেসলি, তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য তিনি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, সেটা হচ্ছে লাভলি অ্যান্ড টেম্পারেট, এবং তার সঙ্গে ইন্টেন্সিফায়ার ইউজ করা হচ্ছে মোর, ঠিক আছে? এবার লাভলি তো আমরা বুঝতেই পারছি, লাভলি মানে সুন্দর। তাহলে তার মানে হচ্ছে যে সামার ডে থেকে বা সামার সিজনের থেকে কবির বন্ধু তিনি অনেক বেশি লাভলি এবং অনেক বেশি টেম্পারেট। এবার হচ্ছে টেম্পারেট কি? টেম্পারেট হচ্ছে কোনো কিছু এক্সেস না, মানে ব্যালেন্সড কন্ডিশনে থাকা, ঠিক আছে? স্থিতিশীল। তো সামার ডেতে কি হয়? সামার ডেতে সে সময় গরম থাকে, কিন্তু গরমটা কি হয়? আপ ডাউন হয়, ঠিক আছে?
কখনো খুব বেশি গরম, কখনো কম গরম। কিন্তু কবি বলতে যাচ্ছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য সেটা টাইমের সঙ্গে তার মধ্যে কোনো রকম এরকম আপ ডাউন দেখা যায় না। তার বন্ধুর সৌন্দর্যটা সেটা হচ্ছে ব্যালেন্সড, আগেও যেমন ছিল এখনও তেমন আছে, তার মানে টেম্পারেট হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকা। 3 নম্বর লাইন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবার দেখো সামার ঋতু যে বললাম সুন্দর, তার একটা বৈশিষ্ট্য এখানে দেখানো হচ্ছে ডার্লিং বার্ডস অফ মের মধ্য দিয়ে। সামার সিজনে মে মাসে, ঠিক আছে, মে হচ্ছে সামার ঋতুর আর কি শুরু হিসাবে দেখানো হচ্ছে, যদিও অনেক সময় মে মাসটাকে বসন্তকালেও ধরা হয়, কিন্তু এখানে সামার সিজনের শুরুতে দেখানো হচ্ছে মে মাসটাকে। তো এই সময় মে মাসে প্রকৃতির মধ্যে খুব সুন্দর সুন্দর ফুলের কড়ি গজিয়ে ওঠে, যেগুলো প্রকৃতির কাছে খুবই আদরের, এবং সেই জন্য এগুলোকে ডার্লিং বার্ডস বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে সামার ঋতুর যে একটা মানে সৌন্দর্য সাইট, যে এই সময় প্রকৃতি ফুলে ভরে ওঠে, সেটা কি হয়, সেটা হচ্ছে রাফ উইন্ডস, মানে প্রচণ্ড ঝড় বা হাওয়া, দমকা হাওয়া এসে সেগুলো কি করে, শেক, সেগুলোকে মানে প্রচণ্ড হাওয়ায় সেগুলোকে ঝরিয়ে ফেলে দেয়, ঠিক আছে, মানে গাছের থেকে ফুলগুলো ঝরে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে আমরা সামার ঋতুর প্লাস পয়েন্টও দেখলাম, আবার এর মধ্যে একটা মাইনাস সাইডও দেখছি। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট। এইবার এই লাইনটার মধ্যে কবি সামার্স লিজ এই শব্দটা দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন। তো আমি একটু আগে বললাম যে কবিতায় কবিরা তাদের ধারণা আমাদের সামনে প্রকাশ করার জন্য তারা ইমাজেরি টুলটাকে ইউজ করে, ঠিক আছে। যেরকমভাবে প্রোজে স্যাটার, হিউমার, আয়রনি এসব ইউজ করা হয়, কবিতাতে ইমাজেরি হচ্ছে প্রধান, যেটা ছাড়া কবিতা লেখা সম্ভব না। এইবার এই ইমাজেরি কবিরা কোথা থেকে বাছাই করেন, মানে হচ্ছে কবিরা যখন কোনো কিছুকে তুলনা করবেন, তারা কাদের সঙ্গে তুলনা করবেন। তো ইংলিশ পোয়েট্রিতে ইমাজিরির সবচেয়ে প্রধান যে মানে একটা সাইট ছিল সেটা হচ্ছে প্রকৃতি, মানে কবিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকৃতির থেকে কোনো কিছুকে বাছাই করে নিতেন তুলনার জন্য, কারণ যেহেতু প্রকৃতি সবসময় সুন্দর জিনিসে ভরা, তাই একটা সুন্দর জিনিসের সঙ্গে একটা সুন্দর জিনিসের তুলনা করার জন্য প্রকৃতি থেকে জিনিস বাছাই করাটা তারা বেশি প্রেফারেন্স করতেন। তো এইবার অনেক কবিরা পরবর্তীকালে দেখা গেল যে তারা এই একইভাবে প্রকৃতি থেকে মানে ইমাজেরি বাছাই করতে করতে তারা একটু একঘেয়ে হয়ে পড়লেন এবং তারা একটু আলাদা করে কিছু করতে চাইলেন। তো দেখা গেল পরবর্তীকালে যে শুধু প্রকৃতি না, তারা অনেক অন্যান্য ক্ষেত্র থেকেও ইমাজেরি বাছাই করতে শুরু করলেন। তো এই যে সামার্স লিজ, এই শব্দটার মধ্যে তোমরা লিজ শব্দটা খেয়াল করবে। লিজ হচ্ছে একটা লিগ্যাল একটা চুক্তি, ঠিক আছে, যেই চুক্তির দ্বারা কোনো মালিক কোনো ক্রেতাকে তার জমি হোক, তার মানে দোকান হোক বা যে কোনো জিনিসই হোক, তারা টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেন, ঠিক আছে। তো লিজ মানে হচ্ছে এক ধরনের ভাড়া দেওয়ার জন্য একটা চুক্তি, এটা একটা লিগাল টার্ম। তো এই সামার্স লিজ শব্দটা ইউজ করে কবি এখানে লিগাল ইমাজেরি ইউজ করছেন, ঠিক আছে। তো তিনি তার মানে কি প্রকৃতির থেকে তো ইমাজিনি নিচ্ছেনই, তিনি সামার ডে থেকে অনেক কিছু নিলেনই, যেরকম ডার্লিং বার্ডস অফ মে, আমরা এখানে বার্ডসটাকে পেলাম, প্রকৃতির একটা অংশ, ঠিক আছে, রাফ উইন্ডস পেয়েছিলাম। এইবার তিনি সরাসরি আইনের থেকে একটা টার্ম তিনি ইউজ করলেন। এবার এটা দিয়ে তিনি কি বোঝাতে যাচ্ছেন, সামার্স লিজ এই ইমাজিনিটার মাধ্যমে তিনি কি বলতে যাচ্ছেন, দেখো, অল টু শর্ট আ ডেট, ঠিক আছে। এই অল টু শর্ট আ ডেট, শর্ট আ ডেট মানে কি, মানে একটা সংক্ষিপ্ত সময়। তিনি বলতে যাচ্ছেন যে ঠিক যেভাবে কোনো ক্রেতা কোনো ক্রেতাকে কোনো মালিক, তার জমি হোক, তার দোকান হোক, তার বাড়ি হোক বা যাই হোক, তিনি যেভাবে তাকে নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে, কিছু টাকার বিনিময়ে কোনো কিছু ভাড়া দিচ্ছেন ইউজ করার জন্য, ঠিক সেইভাবে প্রকৃতি মালিক এবং সে সামার ঋতুটাকে, ঠিক আছে, তিনি কি দিচ্ছেন, প্রকৃতিতে আসার জন্য একটা টাইম দিচ্ছেন, একটা চুক্তি করে একটা টাইম দিচ্ছেন যে তুমি 3 মাস 4 মাস তুমি পৃথিবীতে থাকবে, তারপর তুমি চলে আসবে। তো এইভাবে দেখানো হচ্ছে যে এখানে একটা রেন্ট দিচ্ছে, রেন্টটা কে দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে, যে মালিক সে কাকে দিচ্ছে, ভাড়াটিয়া হচ্ছে সামার। তো সামারকে এখানে এইভাবে কবি দেখাচ্ছেন যে সামার যেই টাইমটা নিয়ে প্রকৃতিতে আসে সেই টাইম স্প্যানটা হচ্ছে খুব ছোট, ঠিক আছে। তাহলে এর মধ্যেও আমরা সামার ঋতুর একটা নেগেটিভ সাইড দেখলাম, যে সামার ঋতু যেটা ডোমিনেট করে প্রকৃতিকে ঠিকই, কিন্তু তার যে লাইফ স্প্যান বা তার যে স্থায়িত্ব, ডিউরেশন, সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। এবার চলে আসি সেকেন্ড কোয়াট্রেনে।
সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। এইবার এখানে দেখবা আরেকটা আমরা ইমাজিনি পাবো, দ্য আই অফ হেভেন। এখানে আই অফ হেভেন বলতে কবি সূর্যকে বলছেন। তো এইবার আমরা গ্রামারের পার্টস অফ স্পিচ শব্দটা জানি, যা বাক্যের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ওয়ার্ডকে গ্রামারে কিছু টার্ম দেওয়া হয় চিহ্নিত করার জন্য। এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ, যেরকম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি। ওরকমভাবেই কবিতার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কবি বা লেখক তার পাঠকদেরকে কি করে ইমপ্রেস করবেন তার লেখা দিয়ে, ঠিক আছে? তো ইমপ্রেস করার জন্য তারা কি করেন, তারা অনেক লিঙ্গুইস্টিক টুল ইউজ করেন, যেগুলোর দ্বারা তাদের লেখাগুলো তারা সুন্দর করার চেষ্টা করেন। এই যে লিঙ্গুইস্টিক টুল, এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ, ঠিক আছে? ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচের মধ্যে দুটো জিনিস থাকে। তোমরা যখন কলেজে যাবে তোমরা এই দুটো জিনিসের সঙ্গে ফার্স্ট ইয়ারে পরিচিত হয়ে যাবে। একটা হচ্ছে রেটোরিক, একটা হচ্ছে প্রসুডি। তো রেটোরিক হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করা বিভিন্ন টার্ম, যে টার্মগুলো দিয়ে লেখক কিভাবে রিডারদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছেন সেগুলো বোঝায়। যেরকম ধরো আই অফ হেভেন, কবি এখানে সূর্যকে বলছেন, কিন্তু তিনি ডাইরেক্টলি কিন্তু দ্য সান বললেন না, তিনি আই অফ হেভেন বললেন। এটা হচ্ছে পেরিফ্রেসিস। এক ধরনের পেরিফ্রেসিস হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটা দিয়ে কোনো সহজ কথাকে ঘুরিয়ে বলা হয়, ঠিক আছে? তো এইখানে তাহলে আই অফ হেভেন গেল একটা রেটোরিক্যাল টার্ম, যেটা হচ্ছে পেরিফ্রেসিসের মধ্যে পড়ে। তো এইবার তিনি কি বলতে চাচ্ছেন এই সব লাইনটার মধ্যে? তিনি বলছেন যে এই আই অফ হেভেন বা যে সূর্য, ঠিক আছে, সেই সূর্য কি করে, সে স্বর্গের চোখের মতো। মানে আমাদের চোখ দিয়ে আমরা দেখি স্বর্গ, তার চোখ সূর্যের সাহায্যে পৃথিবীটাকে দেখে, কিন্তু সেই সূর্যের মধ্যেও কিছু মাইনাস সাইড আছে। সেটা হচ্ছে কি, যে কখনো এই সূর্য প্রচণ্ড দাউ দাউ করে জ্বলে, ঠিক আছে, মানে প্রচণ্ড এর হিট এবং আলো যেগুলো আমরা সহ্য করতে পারি না। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। এবার হিস এই শব্দটার দ্বারা কবি এখানে আরেকটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, যাকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে যখন কোনো ন্যাচারাল অবজেক্টকে, প্রাকৃতিক জিনিসকে মানুষের মতো করে দেখানো হবে, এবং মানুষের মতো করে দেখানোর জন্য এখানে লেখকরা কী করেন, কোনো পার্সোনাল প্রোনাউন ইউজ করেন বা কোনো ভাব ইউজ করেন, যে ভাব দিয়ে দেখানো হয় যে প্রকৃতির নির্জীব জিনিসগুলো মানুষের মতোই কাজ করছে। তো এখানে হিস শব্দটা, যেটা একটা মেল প্রোনাউন মানুষদের, পুরুষের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা তিনি সূর্যের ক্ষেত্রে ইউজ করছেন এবং বলছেন যে সূর্যের গোল্ড কমপ্লেকশন। কমপ্লেকশন মানে আমাদের স্কিনের কালার, বর্ণ। তো সূর্য কি হয়, সূর্য প্রচণ্ড ইয়োলিশ হয়, মানে প্রচণ্ড হলুদ হয়, কিন্তু সেটাকে তিনি গোল্ডেন বলছেন, সোনালী বর্ণ। তো বলছেন যে তার এই সোনালী বর্ণ সেটা কি হয়, মাঝে মাঝে ডিমড হয়ে যায়। ডিমড মানে হচ্ছে ম্লান হয়ে আসা, অস্পষ্ট হয়ে আসা। এবার সূর্য কখন ডিম হয়ে যায়? আমরা জানি যে গরমকালে কি হয়, গরমকালে তো একটানা গরম থাকে না, মাঝে মাঝে বৃষ্টি হয়। যখনই বৃষ্টি হয় আকাশে কালো মেঘ ওঠে, সেই কালো মেঘের আড়ালে যখন সূর্য চলে যায়, তখন সূর্যের সেই তাপ, সূর্যের যে দাপট, সেই দাপটটা কি হয়, সেটা কমে যায়, ঠিক আছে? তার মানে কি, সূর্যের তালে আমরা এখানে যেই আমরা মাইনাস পয়েন্টটা এখানে, মানে এখানে মেন কথা হচ্ছে কি, যে কবি সামার ঋতুর সঙ্গে বন্ধুকে তুলনা করছেন ঠিকই, কিন্তু তুলনাটা করার পেছনে কবির কারণ ছিল কি, যে তার বন্ধুকে বেশি হাইলাইট করা, এবং বেশি হাইলাইট করার জন্য বন্ধুর সঙ্গে যাকে তুলনা করা হবে নিশ্চয়ই তার কী হবে, নেগেটিভ সাইডগুলোই তুলে ধরতে হবে, যাতে কবির বন্ধু এখানে বেশি আমাদের চোখে পড়ে। তো এবার সামার ঋতুকে একটু নিচু করে দেখানোর জন্য, নিচু মানে এখানে তুলনার দিক থেকে একটু ছোট করে দেখানোর জন্য সামার ঋতুর কিছু ড্রব্যাক কবিকে দেখাতেই হবে। এবার সেই ড্রব্যাক দেখানোর সময় সামারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সূর্য। তো তার মানে কি, সেই সূর্যেরও কিছু ড্রব্যাক এখানে দেখাতেই হবে। তাহলে সূর্যের যে ড্রব্যাক আমরা দেখলাম সেটা হচ্ছে যে সূর্য নিশ্চয়ই সামার ঋতুটাকে ডোমিনেট করে, কিন্তু তার যে দাপট সেটা গোটা সামার ঋতুতে একই রকম কনসিস্টেন্ট থাকে না, সেটা কখনো বাড়ে কখনো কমে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এই লাইনটার মধ্যে কবি একটা বিশাল বড় কথা বলেছেন, ঠিক আছে? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এখানে দুটো শব্দ ফেয়ার আছে, দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কবি এখানে প্রথম ফেয়ার শব্দ দিয়ে ফেয়ার ওমেন, সুন্দর মহিলাদের বোঝাচ্ছেন। তো মহিলা কি হচ্ছে, মহিলা হচ্ছে আমরা মহিলাদের দেখতে পারি, টাচ করতে পারবো, সেই সেন্সে আমরা এখানে এটাকে কনক্রিট নাউন বলবো। আর পরের যে ফেয়ার সেটা হচ্ছে শুধু সৌন্দর্য, বিউটি, যেটা হচ্ছে টাচ করা যায় না, ঠিক আছে?
শুধু আমরা হয়তো সৌন্দর্য দেখতে পারি কিন্তু সেটাকে আমরা টাচ করতে পারবো না, সেই ক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথম ফেয়ারটা হচ্ছে বিউটিফুল ওমেন, যেটা কনক্রিট নাউন। পরের ফেয়ারটা হচ্ছে বিউটি, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তিনি এখানে কি বলছেন যে প্রত্যেক সুন্দর থেকে সুন্দর মহিলার সৌন্দর্য সেটা কী হবে, সামটাইম ডিক্লাইন্স, সেটা কখনো না কখনো কমে আসবে, ঠিক আছে। তো এইবার এরকমই একটা লাইন জন কিটস ওড টু আ নাইটিঙ্গেল একটা কবিতার মধ্যে বলেছিলেন, এটা তোমরা পরবর্তীকালে কলেজে পাবে। তিনি বলেছিলেন, হোয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্ট্রাস আইস, ঠিক আছে। হোয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্ট্রাস আইস, লাস্ট্রাস আইস মানে এমন চোখ যার মধ্যে লাবণ্যতা আছে। তো এখানে তিনি বলতে চাচ্ছিলেন যে পৃথিবীতে যত সুন্দর চোখ আছে, সেটা মহিলার হোক পুরুষের হোক, সেই চোখের যে লাবণ্য, যৌবনকালে যে চোখের যে লাবণ্য থাকে, সেই লাবণ্যটা কী হয়, কোনোদিনও তারা ধরে রাখতে পারবে না। একদিন না একদিন সেটা পৃথিবী থেকে বিদায় নেবে বা পৃথিবী একদিন না একদিন সেটা কমে আসে। তো কবিও এখানে বলছেন যে পৃথিবীর শুধু সুন্দর মহিলা বললে হবে না, পৃথিবীর প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিস। এমনকি আমরা এটাও দেখি যে স্থাপত্য আছে, ঐতিহাসিক যে স্থাপত্য, সেটা তাজমহল বলো বা যাই বলো, সেগুলো কি হচ্ছে, প্রকৃতির বিভিন্ন কারণে সেগুলো আস্তে আস্তে একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার কবি কি বলেছেন, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এবার এই যে এখনই বললাম যে প্রকৃতির প্রত্যেকটা সুন্দর জিনিস সেগুলো কোনো না কোনো কারণে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কারণগুলো কি? কারণ হচ্ছে একটা বলছেন চান্স, মানে দৈবিক ঘটনা, ঠিক আছে। দৈবিক ঘটনা কীরকম, মনে করো ফট করে কোনো একটা সুন্দর গাছের মধ্যে বাজ পড়ে গাছটা নষ্ট হয়ে গেল, বা ফট করে ফরেস্টের মধ্যে দাবানল জ্বলে উঠলো, সমস্ত গাছ পশু পাখি ধ্বংস হয়ে গেল। তো এইভাবে দৈবিক ঘটনার দ্বারা প্রকৃতি ধ্বংস হয়ে যায়। আরেকটা হচ্ছে নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির একটা সাইকেল আছে, সাইকেল মানে পরিবর্তনের সাইকেল, ঠিক আছে। এটা হচ্ছে যখন তোমার দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা পড়বে, ওখানেও দেখবে এরকম একটা প্রকৃতির বিবর্তনের সাইকেলের কথা বলা হয়েছে, যেই বিবর্তনের সাইকেলের মধ্যে কি হয়, চক্রাকারে সব কিছু ঘুরতে থাকে। তো পৃথিবীর এরকমই একটা সময়ের একটা চক্রাকার বৃত্ত ঘোরে, ঠিক আছে। মানে হচ্ছে যে আজকে একটা শিশু সে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর সে আস্তে আস্তে সে তোমার বড় হচ্ছে, ঠিক আছে। সে তোমার চাইল্ডহুডে আসলো, চাইল্ডহুড থেকে সে আস্তে আস্তে বড় হওয়ার পর সে অ্যাডাল্টহুডে আসলো, তারপরে সে ম্যানহুড, সে মানুষ হলো, তারপর সে বার্ধক্যে চলে আসলো এবং তারপর তার মৃত্যু হচ্ছে। ওরকমভাবেই পৃথিবীতে একটা ছোট্ট সুন্দর ফুল আজকে কুড়ি, সেটা সে পূর্ণ ফুল হচ্ছে, ফুল হওয়ার পর সেটা হয় ঝড়ের জন্যই হোক বা তার ন্যাচারাল যে প্রত্যেকটা ফুল কী হয় একটা টাইমের পর শুকিয়ে যায়, তার মানে হচ্ছে ওইটাকে বলা ওই যে ন্যাচারালভাবে শুকিয়ে যাওয়া, সেটা কিসের জন্য হচ্ছে, নেচার্স চেঞ্জিং কোর্সের জন্য। তার মানে হচ্ছে যে পৃথিবীতে সুন্দর জিনিস সেটা প্রাকৃতিক দুর্যোগের জন্য হোক বা সেটা প্রকৃতির পরিবর্তনশীলতার নিয়মের আন্ডারই হোক না কেন, সেটা একদিন না একদিন সে কী হবে, আনট্রিমড হবে। আনট্রিমড মানে হচ্ছে কোনো সুন্দর জিনিসকে তার সৌন্দর্য থেকে বঞ্চিত করা, ঠিক আছে। তার মানে হচ্ছে টু ডিপ্রাইভ এনিথিং অফ ইটস বিউটি। তো এইখানে তো এইভাবে কবি দেখাচ্ছেন, কবি কী করলেন, আস্তে আস্তে তিনি টপিকটাকে বড় করছেন। প্রথমে তিনি সামার ডে, তারপর সামার ডে থেকে তিনি চলে আসলেন আই অফ হেভেন, সূর্য। তারপরে তিনি আস্তে আস্তে শুধু সামার ঋতুতে তিনি আটকে থাকলেন না, তিনি পৃথিবীর প্রত্যেকটা সুন্দর জিনিস, সে মানুষ হোক বা সে বস্তু হোক, তিনি সবাইকে টেনে এনে তিনি একবারে বলে দিলেন যে প্রত্যেকটা সুন্দর জিনিসই কিন্তু একদিন একদিন নষ্ট হয়ে যাবে। এইবার চলে আসি লাস্ট কোয়ার্টারে, প্রথম লাইন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এইবার আমি প্রথম ভিডিওতে বলেছিলাম সনেট কী জিনিস সেটা পড়ানোর সময়, যে সনেটের মধ্যে ফট করে থিমের মধ্যে একটা চেঞ্জ আসে, সেটাকে বলা হয় ভল্টা। তো এইবার আমরা এখানে প্রথম দুটো কোয়ার্টারের মধ্যে দেখলাম যে কবি কী করে সামার ডে এবং সুন্দর জিনিসগুলোর তিনি বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করছিলেন। এবার হঠাৎ করে কবি তার থিম চেঞ্জ করলেন, তার সুর চেঞ্জ করে হঠাৎ করে তিনি বলে বসলেন যে তোমার ইটার্নাল সামার, তোমার যে ইটার্নাল সামার, ঠিক আছে, তোমারকে দায়ী হচ্ছে ইয়োর, এটা আরেকটা তোমার পজিটিভ প্রোনাউন, ইয়োরের ওল্ড ভার্সন হচ্ছে দায়ী, তোমার ইটার্নাল সামার। তাহলে ইটার্নাল সামারটা কার এখানে, ইয়োর মানে কবির সেই বন্ধু, ঠিক আছে, যদি সে হেনরি রিও থেসলি হয় তাহলে তার, তো তার ইটার্নাল সামার। তো কবি এখানে দেখো সামার বলছেন, সামার আমরা এইখানে সামারটা ধরে নিব যে কবি তার বন্ধুর সৌন্দর্যকে বলছেন, বিউটিটাকে বোঝাচ্ছেন। আর ইটার্নাল শব্দের দ্বারা কবি এখানে জোর দিচ্ছেন যে তোমার যে সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী, সেটা কী হবে, কোনো দিনও ফেড হবে না। তো তাহলে কবি এখানে জোর দিয়ে বলছেন, হঠাৎ করে তার থিমটা চেঞ্জ করে, টোনটা চেঞ্জ করে, তাহলে এই লাইনটাকে আমরা ধরবো এই সনেটের ভল্টা, ঠিক আছে। তো তিনি এখানে বলে দিলেন যে তোমার সৌন্দর্য কোনো দিনও
ফেড হবে না, কোনোদিনও কমে আসবে না। নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, পজিশন মানে মালিক, ঠিক আছে, মালিকানা। তো বলছে তোমার সৌন্দর্যের মালিক হচ্ছে তুমি, তোমার এই মালিকানা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইনিশিয়েট। এবার এখানে দেখো এই লাইনটার মধ্যে ডেথ, মৃত্যু, মৃত্যুটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কি বলেছেন, মৃত্যু কোনো দিন, ব্র্যাক মানে হচ্ছে বড়াই করা, বোস্ট মানে দম্ভের সঙ্গে কোনো কিছু বলা, সে মৃত্যু কোনোদিনও দম্ভের সঙ্গে বলতে পারবে না এবং কি করতে পারবে না, দাও ওয়ান্ডারেস্ট ইনিশিয়েট, ইন হিজ শেড, হিজ হচ্ছে এখানে কবি মৃত্যুকে পার্সনিফাই করছেন হিজ শব্দের দ্বারা, প্রণামের দ্বারা। শেড মানে হচ্ছে আমরা জানি যে মৃত্যুর পর মানুষের ঠাঁই কোথায় হয়, এক একটা ধর্মে এক এক জায়গায়, ঠিক আছে, হিন্দুদের ক্ষেত্রে শ্মশানে, তারপরে হচ্ছে তোমার খ্রিস্টান এবং হচ্ছে তোমার মুসলিমদের ক্ষেত্রে কবরস্থানে। তো আমরা সেই শ্মশান বলি আর কবরস্থান বলি, সেটা হচ্ছে মৃত্যুর থাকার জায়গা। তাহলে শেড বলতে আমি সেটা সেই জায়গাগুলোকে ধরে নিচ্ছি, এবং সেখানে মৃত্যু কী করে, প্রত্যেকটা মানুষকেই একদিন একদিন নিয়ে যায়। কিন্তু কবি বলছেন যে মৃত্যুও কোনোদিন গর্ব করে এটা বলতে পারবে না যে সে তোমাকে তার সেই ছায়ায় বা সেই স্থলে নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পার্সনিফিকেশন পাচ্ছি, যেখানে মৃত্যুকে পার্সনিফাই করা হয়েছে, এবং কবি তার সঙ্গে এটাও জোর দিয়ে বলছেন যে মৃত্যু যে হচ্ছে পৃথিবীর, মানে পৃথিবীতে টাইম হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস, সে কী করে, টাইম সব কিছুকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। সে মানুষের যৌবন হোক, মানুষের সৌন্দর্য হোক, পৃথিবীতে বড় সুন্দর থেকে সুন্দর জিনিস হোক, সেটা যদি কনক্রিটের হয় তাও হবে, ঠিক আছে। এমনকি দেখা গেছে যে বড় বড় সমুদ্র তোমার হয়তো শুকিয়ে গেছে, বা বড় বড় পাহাড় সেগুলো হয়তো সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে। তো প্রকৃতির কোনো জিনিসই টাইমের হাত থেকে নিস্তার পায় না। এবার এই টাইমেরই একটা এজেন্ট, ঠিক আছে, হচ্ছে মৃত্যু, ঠিক আছে। মানে সময় যে গ্রাস করবে সব কিছু, গ্রাস করবে কিসের মাধ্যমে, মানুষের ক্ষেত্রে যাদের প্রাণ আছে তাদের ক্ষেত্রে মৃত্যুর দ্বারা। এই মৃত্যুও প্রচণ্ড ক্ষমতাশীল, এবং সে যে কাউকে তার আশ্রয়স্থলে একদিন না একদিন নিয়ে যাবে। কিন্তু কবি বলছেন যে মৃত্যুরও ক্ষমতা নেই তোমাকে নিয়ে যাবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। এবার কেন মৃত্যুও পারবে না তার বন্ধুকে নিয়ে যেতে, কবি এখানে জোর দিয়ে বলছেন যে যখন আমার এই ইটার্নাল লাইন্স মানে কবি প্রচণ্ড কনফিডেন্টলি তিনি বলছেন যে আমার এই সনেটের যে লেখা লাইনগুলো, এবং যদি মাত্র শুধু এই সনেটটা বাদ দিলাম না, তার 126টা সনেটেই তিনি এই সুন্দর যুবককে উল্লেখ করে বলেছেন, এবং প্রত্যেকটা সনেটের কথাই আমি এখানে বলছি, ঠিক আছে। তার প্রত্যেকটা লেখা কবিতার বা সনেটের লাইনের কথা তিনি বলছেন যে যখন আমার এই লেখা লাইনগুলোর মধ্যে দিয়ে তুমি কী হবে, গ্রোয়েস্ট, তুমি বড় হয়ে উঠবে। তো এখানে যে অ্যাপোস্ট্রফি আছে না, GROW মাথায় অ্যাপোস্ট্রফি, তারপরে পরে ওই যে নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, এখানে অ্যাপোস্ট্রফিগুলোকে ধরে নাও ই। তো বলছে যখন আমার সনেটের লেখা লাইনগুলোর মধ্যে দিয়ে তুমি কী হবে, আস্তে আস্তে গ্রো হয়ে উঠবে, তুমি আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এবার বড় হয়ে ওঠা মানে কি, মানে হচ্ছে ধরো তার লেখা সনেটগুলো যখন পাবলিশ হয়েছিল তখন মানুষ পড়তো, আস্তে আস্তে সেগুলো আরও ব্যাপক হারে পড়া শুরু হলো। তার মানে কি, তার এই লেখাগুলোর মধ্য দিয়ে তার বন্ধুকে মানুষ আস্তে আস্তে জানতে পারলো, এবং এই জানার পরিধিটা আস্তে আস্তে ব্যাপক হতে লাগলো। তো তার মানে তার বন্ধু এই সনেটগুলোর মধ্য দিয়ে যেন গ্রো হয়ে উঠছে। তো এই লাইনটার মধ্য দিয়ে আরেকটা জিনিস বলি যে শেক্সপিয়ার টাইম ভার্সেস লাভ থিম, তিনি শেক্সপিয়ার তার নিজের সনেটেও আছে, এবং ওই সময় কন্টেম্পোরারি অনেক সনেটে সেটা পাওয়া গেছে, যেখানে দেখানো হয়েছে যে সৌন্দর্য, ভালোবাসা মানে বিউটি, লাভ, এগুলো সব কিছুই টাইমের হাতে ধ্বংস হয়ে যায়। কিন্তু শেক্সপিয়ার এমন একজন ব্যক্তি যিনি এটা বিশ্বাস করতেন যে হয়তো টাইম বা হয়তো ডেথ সব কিছুকে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা জিনিস ঢাল হিসেবে কাজ করবে। সেই ঢালটা কি, তার লেখা সনেট, তার লেখা কবিতা, ঠিক আছে। তো এই কনফিডেন্স সেই সময় কন্টেম্পোরারি লেখকদের মধ্যে দেখা যায়নি, যেটা শেক্সপিয়ারের মধ্যে দেখা যায়। এবং লাস্ট কাপলেটের মধ্যে তিনি তার এই মানে কনফিডেন্সটা আরও ব্যাপক আকারে সেটা দেখা যায়। কি বলেছেন কবি, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখবে, সো লং লিভস দিস, ততদিন আমার এই সনেটটাও বেঁচে থাকবে। এখানে দিস মানে কবির এই সনেটের কথা বলছেন, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং আমার এই সনেট তোমাকে প্রাণ দিবে, প্রাণ দিতে থাকবে। তো তার মানে এখানে কবি প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে তিনি প্রায় 400 বছর আগে, আজ থেকে সনেটটা লেখা হয়েছিল, ধরে নিচ্ছি শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু 1564 থেকে 1616 সাল। তো 1616 সাল থেকে 2020 যদি বাদ দিই 404 বছর হয়।
তো 400 বছর আগে কবি যেটা বলেছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, যে আমার এই লেখাগুলো, আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব কিন্তু আমার লেখাগুলো পৃথিবীতে অমর হয়ে থাকবে, এবং তার এই আত্মবিশ্বাস সেটা সত্যিকারই সার্থক। ঠিক আছে, তো আজকে আমরা এই সনেটটা পড়ছি এবং পড়ার সময় তার সেই বন্ধুকে নিয়ে আমরা আলোচনা করছি। আজ থেকে আরও হয়তো 400 বছর পর যদি পৃথিবীতে মানুষ বেঁচে থাকে এবং যদি তার এই সনেটটা সিলেবাসের মধ্যে থেকে যায়, ঠিক আছে, তাহলে মানুষ তখনও পড়বে এবং তখনও তার বন্ধুকে স্মরণ করা হবে। তো শেক্সপিয়ার যেটা দেখেছিলেন 400 বছর আগে, যেটা দেখতে পেরেছিলেন এবং যতটা আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছিলেন, সেটা পুরোপুরিভাবে সার্থক। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা এখানে দেখলাম যে কবি তার এই সনেটের মধ্য দিয়ে কবি দুটা জিনিস দেখিয়েছেন। একটা হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য, সেটা হচ্ছে অতুলনীয়, তার সঙ্গে প্রকৃতির কোনো সুন্দর জিনিসকে তুলনা করা যায় না, সেটা সামাজটাই হোক বা আই অফ হেভেনই হোক। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা ইমমর্টাল। ঠিক আছে, কিসের মাধ্যমে ইমমর্টাল? সেটা হচ্ছে তার কবিতার মাধ্যমে ইমমর্টাল। তো এইবার আমরা এই কবিতার মধ্যে যে থিম দেখলাম, সেটা একটা হচ্ছে টাইম ভার্সেস লাভ থিম, এর মধ্যে দেখলাম। আর একটা হচ্ছে ইমমর্টালিটি থ্রু ভার্স থিম, মানে হচ্ছে ভার্সের মধ্য দিয়ে কাউকে ইমমর্টালিটি, অমরত্ব প্রদান করা। এই দুটা আমরা থিম এখানে দেখলাম। আর তার সঙ্গে কিছু রেটোরিক্যাল ডিভাইস দেখলাম, যেরকম পার্সনিফিকেশন দেখলাম, পেরিফ্রেসিস দেখলাম দ্য আই অফ হেভেনের মধ্য দিয়ে। এবার আরেকটা জিনিস অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে যখন একই লেটার রিপিট করা হয়, যেরকম ধরো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এখানে ফেয়ার ফ্রম ফেয়ার তিনটা ওয়ার্ডের মধ্যে এফ ওয়ার্ডটা রিপিট হয়েছে 3 বার, এটাকে আমরা অ্যালিটারেশন বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে যখন কাউকে মানে অতিরঞ্জিত করে বলা, যেরকম এখানে ধরো কবি প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলছেন যে তার এই সনেটের ক্ষমতা এতটাই যে মৃত্যু তাকে হার মানাতে পারবে না। তো এখানে কবি তার সনেটটাকে হাইলাইট করছেন, তার সঙ্গে আবার তার বন্ধুর সৌন্দর্যকেও হাইলাইট করছেন, এবং তার বন্ধুর সৌন্দর্যকে হাইলাইট করার সময় তিনি তার বন্ধুকে একটা সামার ঋতুর সঙ্গে তুলনা করছেন বা সূর্যের সঙ্গে তুলনা করছেন। তো তার মানে হচ্ছে কি হচ্ছে, যখন কাউকে অতিরিক্ত এক্সট্রিম পর্যায়ে কিছু দেখানো, ঠিক আছে, আমি তুলনা করার সময় কাউকে এক্সট্রিমভাবে দেখাচ্ছি, তো এটা হচ্ছে হাইপারবোল। তো এটাও একটা রেটোরিক্যাল ডিভাইস যেটা এখানে দেখানো হয়েছে। তো এইভাবে আমরা এই সনেটের মধ্যে দুটো থিম পেলাম এবং কিছু রেটোরিক্যাল ডিভাইস পেলাম। তো এইবার এটার যে স্টাইলের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে এটার মিটার নিয়ে আলোচনা করব এবং তার জন্য আমরা নেক্সট ভিডিওতে চলে যাব।